দিল্লিতে গোপন সাক্ষাৎকারে জয়কে জড়িয়ে ধরে কাঁদলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশকে মানিয়ে নিতে বাধ্য হচ্ছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিল্লিতে গোপন সাক্ষাৎকারে জয়কে জড়িয়ে ধরে কাঁদলেন শেখ হাসিনা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এরপর থেকে দীর্ঘ 10 মাস ধরে তিনি অবস্থান করছেন ভারতের রাজধানী নয়াদিল্লির একটি সেফ হোমে, যেখানে মোদি প্রশাসনের সরাসরি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে তাকে। নানা সূত্রের তথ্য অনুযায়ী শেখ হাসিনার বর্তমান বাসস্থান একটি কড়া নিরাপত্তা বেষ্টিত বাড়ি, যা সেফ হোম নামে পরিচিত। সেখানে রয়েছে কেবল তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। দীর্ঘ রাজনৈতিক শাসন শেষে এমন নির্জন অবস্থানেই গত রমজান ও কোরবানির ঈদ পালন করেছেন তিনি। তবে এবারের কোরবানির ঈদ ছিল কিছুটা ব্যতিক্রম। দীর্ঘদিন পর তার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে গোপনে দিল্লিতে এসে মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেন। ভারতীয় গণমাধ্যম এই সময় এক প্রতিবেদনে জানায়, জয় শুক্রবার রাতে দিল্লিতে পৌঁছান এবং পরদিন ঈদুল আজহা উদযাপন শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যান। প্রতিবেদনে বলা হয়, জয়ের আকস্মিক দিল্লি সফরের বিষয়টি ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর নজরে ছিল না। ধারণা করা হচ্ছে সফরটি অত্যন্ত গোপনীয় ও পারিবারিক হওয়ায় মোদি প্রশাসনের বিশেষ ব্যবস্থায় তা সম্পন্ন হয়। সফর নিয়ে মন্তব্য করতে রাজি হননি জয়ের ঘনিষ্ঠ কোনো ব্যক্তি বা সফর সঙ্গী। দিল্লিতে গোপন সাক্ষাৎকারে জয়কে জড়িয়ে ধরে কাঁদলেন শেখ হাসিনা এবং ঈদের দিন শেখ হাসিনা নিজেই রান্নাঘরে গিয়ে ছেলের প্রিয় খাবার রান্না করেন। মোরগ পোলাও, মাছ, সবজি ও ডাল ছিল সেই দিনের বিশেষ আয়োজনে। আবেগঘন মুহূর্তে মায়ের হাতে রান্না করা খাবার খেয়ে সন্তুষ্ট জয় মাকে আলিঙ্গন করেন, এমন দৃশ্যের বর্ণনা দেন শেখ পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত রমজান ঈদে দিল্লিতে আসতে না পারলেও শেখ হাসিনা নিজ হাতে রান্না করা মোরগ পোলাও যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন জয়ের জন্য। এ যেন ছিল এক অন্যরকম মাতৃস্নেহের বহিঃপ্রকাশ। এদিকে আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, চলতি বছরের জুন মাসের শেষের দিকে শেখ হাসিনার সঙ্গে জয়ের পুনরায় দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর এমন একান্ত পারিবারিক মুহূর্তে শেখ হাসিনা যে আবেগাপ্লুত হয়েছেন তা এই সফরের বিবরণ থেকেই স্পষ্ট। তবে কবে নাগাদ তিনি আবার রাজনৈতিক ময়দানে ফিরবেন তা এখনও অনিশ্চিত। বাংলাদেশকে মানিয়ে নিতে বাধ্য হচ্ছে ভারত। ঢাকায় শেখ হাসিনা সরকারের পতন ও সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার ঠিক দিন 15 আগের কথা। বাংলাদেশের সুপ্রিম কোর্ট বিতর্কিত কোটা পদ্ধতি বাতিল করার ঠিক পরদিন দিল্লিতে প্রথম সারির জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সম্পাদকীয় শিরোনাম ছিল ডিস্টার্বিং ইন ঢাকা। ওই সম্পাদকীয়তে আরও লেখা হয়েছিল, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে সহিংসতা দেখা যাচ্ছে তা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী রাজনীতিরই উপসর্গ। ভারতের এখন সময় এসেছে হাসিনার পর কি তা নিয়ে ভাবার। বিগত 1.5 দশক ধরে ভারতের বাংলাদেশ নীতি আর শেখ হাসিনা যেভাবে প্রায় সমার্থক হয়ে উঠেছিল, তাতে দিল্লির একটি মূলধারার শীর্ষস্থানীয় দৈনিক ভারতকে বিয়ন্ড হাসিনা ভাববার পরামর্শ দিচ্ছে, সেটা তখনও কিন্তু প্রায় অকল্পনীয় ছিল। ওই সম্পাদকীয় প্রকাশিত হওয়ার পর ঠিক 2 সপ্তাহের মাথায় ঢাকায় নাটকীয় পট পরিবর্তনের মাধ্যমে ভারতকে কিন্তু এখন ঠিক সেটাই করতে হচ্ছে, বা বলা ভালো, হাসিনা পরবর্তী বাংলাদেশে ভারত কি কৌশল নিয়ে এগোবে দিল্লি সেটা ভাবতে বাধ্য হচ্ছে। শেখ হাসিনা চিরকাল ঢাকার ক্ষমতায় থাকবেন না এটা জানা থাকলেও সেই দিন যে এত তাড়াতাড়ি আসবে ভারত আসলে তা ভাবতেই পারেনি। টাইমস অব ইন্ডিয়ার ওই সম্পাদকীয় থেকে আরও কিছুটা অংশ উদ্ধৃত করা যাক। আজকের বাংলাদেশ আসলে গণতন্ত্রের মৌলিক চেক বক্সগুলোতে টিক দিতেই ব্যর্থ হয়েছে, যেগুলো হলো একটি কার্যকরী বিরোধী পক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ। আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রমবর্ধমান জনরোষ ভারতের জন্য একটি নিরাপত্তাগত দ্বিধা বা সংকট তৈরি করেছে। আওয়ামী লীগ ক্ষমতা থেকে অপসারিত হলে তার জায়গায় একটি পাকিস্তান সমর্থিত সরকার আসুক, ভারত আর যাই হোক এটা কোনো মতেই চাইবে না। ফলে তাদের এখনই দিশা পাল্টাতে হবে। নিজেদের স্ট্র্যাটেজিক স্বার্থ রক্ষা করতেই বাংলাদেশের সমাজের প্রতিটি শ্রেণীর কাছেই তাদের রিচ আউট করতে হবে। ভারতে ক্ষমতার অলিন্দের শীর্ষ কর্মকর্তারা একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন, তখন এই সতর্কবার্তা অনেকটা প্রফেসি বা ভবিষ্যৎবাণীর মতো শোনালেও
ওই সম্পাদকীয়র প্রায় প্রতিটি কথা এখন অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। ফলে ভারতকে এখন তড়িঘড়ি করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কের সেতুগুলো তৈরি করতে হচ্ছে। দিল্লি বোঝার চেষ্টা করছে সেই সরকারে কাদের প্রভাব বেশি এবং সেই ব্যক্তি বা গোষ্ঠীগুলোকে তারা আদৌ চেনেন কিনা। পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আপাতত অন্ধকার, এটাও বোঝা যাচ্ছে দিব্যি। সেই বাস্তবতা থেকে বিকল্প কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করা যেতে পারে এবং সেটা কিভাবে ভাবতে হচ্ছে তা নিয়েও। বাংলাদেশে ক্ষমতার পালাবদলের পর সে দেশে জামায়াত বা হেফাজতে ইসলামের মতো ইসলামী শক্তিগুলোর দাপট ও রমরমাও ভারতের জন্য একটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তাছাড়া গত কয়েক বছরে ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে বিভিন্ন খাতে শত শত কোটি টাকা লগ্নি করেছে। এই সংকটের মুহূর্তে সেই বিনিয়োগ কিভাবে আর কতটা রক্ষা করা সম্ভব, সেটাও ভারতের আরেকটা বড় দুশ্চিন্তা। এই ধরনের বহু প্রকল্পের কাজ এখন থমকে আছে এবং সর্বোপরি গোদের ওপর বিষ ফোড়ার মতো ক্ষমতাচ্যুত শেখ হাসিনা আজ 1 মাস হলো ভারতের মাটিতেই অবস্থান করছেন। কর্মকর্তারা এখন একান্তে স্বীকার করছেন নানা কারণে ভারত তাকে না পারছে গিলতে, না পারছে ওগ্রাতে। সব মিলিয়ে বাংলাদেশের ঠিক 1 মাস আগের নাটকীয় ঘটনা প্রবাহ কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিকেই ভারতকে এক অপ্রত্যাশিত সংকটে ফেলেছে। দিল্লি এই মুহূর্তে ঠিক কিভাবে সেগুলো সামলানোর চেষ্টা করছে এই প্রতিবেদনে দেখার চেষ্টা করা হয়েছে সেটাই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরিচয়। বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বৈধতা কতটা তা নিয়ে দেশের ভেতরেও হয়তো প্রশ্ন উঠছে, তবে ভারত কিন্তু ওই সরকারকে স্বীকৃতি দিতে কয়েক মিনিটের বেশি সময় নেননি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মোহাম্মদ ইউনূস গত 8 আগস্ট শপথ নেয়ার কিছুক্ষণের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেল পোস্ট করে নতুন দায়িত্ব গ্রহণের জন্য তাকে শুভেচ্ছা জানান। দুই দেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে একযোগে কাজ করতে ভারত যে অঙ্গীকারাবদ্ধ থাকবে ওই পোস্টে সে কথাও জানান মোদী। এর কিছুদিন পরে ভারত যে গ্লোবাল সাউথের শীর্ষ সম্মেলন আয়োজন করেছিল তাতেও বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ ইউনূসই যোগ দেন এবং সভায় ভার্চুয়ালি ভাষণ দেন। পরে দুজনের মধ্যে টেলিফোনে কথাবার্তাও হয়েছে। ফলে ভারতের চোখে বাংলাদেশের নতুন সরকার প্রধান যে তিনি, এ নিয়ে কখনোই দ্বিধাদ্বন্দ্বের অবকাশ ছিল না। শুধু এই নতুন সরকারকে স্বীকৃতি দেওয়া নয়, শেখ হাসিনা যে বাংলাদেশের জন্য অতীত সেটাও গত 1 মাসে ভারত বারে বারেই বুঝিয়ে দিয়েছে। গত 6 আগস্ট পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে জানান, আপাত দৃষ্টি শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়েই ভারতে এসেছেন। মন্ত্রণালয়ের মুখপাত্রও একাধিকবার শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করেছেন। সুতরাং ঢাকা থেকে শেখ হাসিনার বিদায় পর্ব যতই বিতর্কিত বা রহস্যে ঘেরা হোক, ভারত কিন্তু সে দেশের নতুন বাস্তবতাকে মেনে নিয়ে নতুন সরকারের সঙ্গেই সম্পর্ক করার কাজে হাত দিয়েছে। গত সপ্তাহে দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানেও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ৭১-এ বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দুদেশের সম্পর্কে নানা ওঠাপড়ার মধ্য দিয়ে গেছে, কিন্তু ঢাকাতে যখন যে সরকার ক্ষমতায়, দিল্লি তাদের সঙ্গেই সম্পর্ক রেখে চলবে, এটাই স্বাভাবিক। সেই সঙ্গেই তিনি বলেন, আমাদের এটাও মেনে নিতে হবে যে রাজনৈতিক পরিবর্তন হবে এবং এই ধরনের পরিবর্তন কখনো কখনো ডিসরাপটিভ হবে। সেরকম ক্ষেত্রে আমাদের স্পষ্টতই দেখতে হবে কোথায় আমাদের পারস্পরিক স্বার্থের মিল হচ্ছে। ফলে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গেও ভারতের স্বার্থ কোথায় কোথায় মিলতে পারে, দিল্লি এখন সেই ক্ষেত্রগুলো চিহ্নিত করার ওপরেই জোর দিচ্ছে। আর তারও আগে চলছে নতুন সরকারকে ভালো করে চেনা জানার পালা। সাউথ ব্লকের একজন শীর্ষ কর্মকর্তা বিবিসিকে বলছিলেন, আসলে সত্যি কথা বলতে কি, এই নতুন সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকদের অনেককেই আমরা ভালো করে চিনি না। কিভাবে তারা সরকারে এলেন, কে তাদের নাম সুপারিশ করলো, সেটাও খুব ভালো জানি না। এমনকি মোহাম্মদ ইউনূসকেও যে পুরোটা জানি বা বুঝি সেটাও দাবি করতে পারি না। কাজেই বলতে পারেন, শুরুর এই দিনগুলোতে আমরা তাদের ভালো করে চেনার ও বোঝার উপরেই জোর দিচ্ছি। দিন কয়েক আগে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় কুমার বর্মা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই সাক্ষাৎকেও পরিচিতিমূলক বলেই বর্ণনা করেছিল। ফলে বোঝাই যাচ্ছে গত 1 মাস ছিল দুপক্ষের আলাপ পরিচয়ের পর্ব, যা এখনও বেশ কিছুদিন চলবে ধরেই নেওয়া যায়। বিএনপির সঙ্গে যোগাযোগ। গত প্রায় 1.5 দশক ধরে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে একটা প্রধান অভিযোগ ছিল, তারা শুধু শাসক দল আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক রেখে চলেছে এবং আওয়ামী প্রিজম দিয়েই বাংলাদেশের সবকিছুকে দেখার চেষ্টা করেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।